আমরা আজকে এই রাসায়নিক বন্ধন অধ্যায়টার যে তিনটা সৃজনশীল প্রশ্ন আলোচনা করব, এর মধ্যে আমি মনে করি এটা সবচেয়ে সহজ। এর উদ্দীপকটাও সহজ। এখানে বলা হচ্ছে এ হলো ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সৃষ্ট বন্ধন, বি হলো ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে সৃষ্ট বন্ধন। তাহলে আমরা সহজেই বুঝতে পারতেছি এ ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যেহেতু, সুতরাং এটা হলো একটা সমযোজী বন্ধন। এটা হলো সমযোজী বন্ধন। আর ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যেহেতু, সুতরাং বিটা হলো আয়নিক বন্ধন। গ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলতেছে এ যে ধরনের বন্ধন তার বৈশিষ্ট্য লিখো। এটা খুব সহজ। তোমরা যদি আগের তিনটা লেকচার শুনে আসো তাহলে এইটার আনসার দেওয়া খুব একটা কঠিন হওয়ার কথা না, খুবই সহজ। এ যে ধরনের বন্ধন তার বৈশিষ্ট্য লিখো, তার মানে আমাকে সমযোজী বন্ধনের বৈশিষ্ট্য লিখতে বলতেছে। এ বন্ধনটা সমযোজী বন্ধন, এটা আমি প্রথমে লিখবো, এটার জন্য 1 মার্কস। আমি যদি লিখতে পারি এ বন্ধনটা সমযোজী বন্ধন, তাহলে 1 মার্কস। তারপর তুমি সমযোজী বন্ধনকে সংজ্ঞায়িত করতে পারো যে ইলেকট্রন আদান শেয়ারের মাধ্যমে যে বন্ধনটা হয় সেটা হলো সমযোজী বন্ধন, বা অন্য যেভাবে আমরা আগের লেকচারগুলোতে সংজ্ঞায়িত করছি সেভাবে তুমি সংজ্ঞায়িত করবে, তাহলে তুমি আরো মার্কস পারতেছে। এরপর তুমি বৈশিষ্ট্যে আসো। এ যে ধরনের বন্ধন, এটার বৈশিষ্ট্য লিখতেছি। বৈশিষ্ট্যের মধ্যে প্রথম টপিক কি, আমরা পাঁচটা বৈশিষ্ট্য লিখবো সমযোজী বন্ধনের। প্রথম টপিক হলো বন্ধন শক্তি, এটা হলো শিরোনাম, বন্ধন শক্তি। এটা আমরা জানি সমযোজী বন্ধনের শক্তি কি কম, কারণ এই বন্ধনটা দুর্বল বন্ধন। আমি সম্পূর্ণ লিখতেছি না, খালি টপিকগুলো লিখতেছি, তুমি সাজিয়ে লিখবা। এটা দুর্বল বন্ধন, এজন্য বন্ধন শক্তি কি হবে, কম হবে। আচ্ছা, 2 নাম্বার টপিক, এটা সমযোজী বন্ধনটা যেহেতু বন্ধন শক্তি কম বা এটা একটা দুর্বল বন্ধন, এজন্য এদের গলনাঙ্ক স্ফুরণাঙ্ক, গলনাঙ্ক আর এটা হলো স্ফুরণাঙ্ক। গলনাঙ্ক স্ফুরণাঙ্ক কি হয়, কম হয়। উদাহরণ দিবা, যেমন পানির গলনাঙ্ক স্ফুরণাঙ্ক 16 ডিগ্রি সেলসিয়াস আর হলো 100 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এটা একটা কম গলনাঙ্কের পদার্থ। এছাড়া তুমি মিথেনের উদাহরণ দিতে পারো, আমাদের লেকচার এটা ছিল। 3 নাম্বার বন্ধন শক্তি, তারপর গলনাঙ্ক স্ফুরণাঙ্ক, তারপর আসলে তুমি দ্রবণীয়তার মধ্যে। দ্রবণীয়তা, সমযোজী বন্ধনগুলো সাধারণত কি হয়, পানিতে দ্রবণীয় হয় না। পানিতে দ্রবণীয় হয় না, কারণ এগুলো পোলার না, পানিতে দ্রবণীয় হয় না সাধারণত। কিন্তু কিন্তু অনেক ক্ষেত্রে আছে পানিতে দ্রবণীয় হয়। যেমন ধরো চিনি পানিতে দ্রবণীয় হয়, গ্লুকোজ পানিতে দ্রবণীয় হয় সমযোজী বন্ধন হওয়ার পর। কেন হয় এটা আমরা জানি, কারণ ওগুলোর মধ্যে OH আছে, OH গ্রুপ আছে। OH গ্রুপ থাকাতে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি হওয়ার কারণে সেই ইলেকট্রনগুলো নিজের দিকে টেনে রাখে, এজন্য পোলারিটি সৃষ্টি হয়। এই জন্য ওই টাইপের সমযোজী যৌগগুলো পানিতে দ্রবণীয় হয়। কিন্তু আমরা সাধারণ নিয়মটা লিখব, পানি সাধারণত সমযোজী যৌগগুলো পানিতে সাধারণত দ্রবণীয় হয় না। তারপর 4 নম্বরে আসো। 4 নাম্বার কি ব্যাপার, সেটা হলো বিদ্যুৎ পরিবাহিতা। বিদ্যুৎ পরিবাহিতা, এই ব্যাপারটা বিদ্যুৎ পরিবাহী হয় না। সাধারণত সমযোজী যৌগগুলো যে জলীয় দ্রবণ সেটা বিদ্যুৎ পরিবহন করে না। যেমন চিনির জলীয় দ্রবণ যদি তুমি নাও, এটা বিদ্যুৎ পরিবহন করবে না। আচ্ছা, তাহলে পরিবাহী হয় না, বিদ্যুৎ পরিবাহী হয় না, সাধারণত হয় না। আচ্ছা, এরপরে 5 নাম্বার। 5 নাম্বার হলো ক্যালাসন। সাধারণত সমযোজী যৌগগুলো কি তৈরি করে না, ক্যালাস তৈরি করে না। ক্যালাসন, সমযোজী যৌগগুলো সাধারণত ক্যালাস তৈরি করে না। যেমন পানি, এটা ক্যালাস হিসেবে থাকে না, কিন্তু আবার কিছু কিছু যৌগ ক্যালাস তৈরি করে। যেমন হলো কি চিনি, চিনির কিন্তু ক্যালাস আকারে থাকে। লবণ যেরকম আয়নিক যৌগ ক্যালাস আকারে থাকে, চিনি সমযোজী যৌগ হওয়ার পরও এটা ক্যালাস আকারে থাকতে পারে। তাহলে ক্যালাসন, ক্যালাস তৈরি করেন। এবারের প্রশ্ন হলো ঘ নাম্বার, ক্যালসিয়াম ক্লোরাইড যৌগটি এ এবং বি এর মধ্যে কোন ধরনের বন্ধন দ্বারা তৈরি। ক্যালসিয়াম ক্লোরাইড এই যৌগটা কি সমযোজী না আয়নিক, এটাই বিশ্লেষণ করতে বলছে এবং আমরা বিস্তারিত আলোচনা করব। ক্যালসিয়াম ক্লোরাইড এই যৌগটা আমরা জানি দুইটা পরমাণু দিয়ে গঠিত, একটা হলো ক্যালসিয়াম আর একটা হলো ক্লোরিন। ক্লোরিন দুইটা আছে। আচ্ছা, ক্যালসিয়ামটা হলো আমাদের ধাতু, এটা একটা মেটাল, আর এটা একটা অধাতু। তাহলে আমরা কি জানি, ধাতু আর অধাতু যখন বন্ধনে আবদ্ধ হয় তখন সাধারণত এরা কি হয়, আয়নিক যৌগ তৈরি করে। কি টাইপের যৌগ তৈরি করে, আয়নিক। যেহেতু এরা আয়নিক যৌগ তৈরি করে, সুতরাং এটা বি টাইপের যৌগ, সাধারণত এইটাই হওয়ার কথা। এখন আমরা দেখি সত্যি এটা ঘটে কিনা। এটা দেখার জন্য আমরা কি করব, প্রথমে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস করব। ক্যালসিয়াম আমরা জানি 20,
তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 এই পর্যন্ত হলো 18 আর হলো 4s2 20টা। আর ক্লোরিনের জানি আমরা হলো 17টা, তাহলে 3s2 3p5 এখানে আমি ডট ডট দিয়ে দিলাম, তোমরা লিখে নিবা। আচ্ছা, তো দেখো এখন এখানে আমরা দেখতেছি দুইটা ইলেকট্রন ত্যাগ করলে অষ্টক পূরণ হয়। এই যে অষ্টক পূরণ হয় দুইটা ইলেকট্রন ত্যাগ করলে। হ্যাঁ, দুইটা ইলেকট্রন ত্যাগ করা তো সম্ভব। আর দুইটা ক্লোরিন একটা একটা করে ইলেকট্রন যদি গ্রহণ করে, এর লাস্ট পদ আছে 7টা, দুইটা ক্লোরিন যদি একটা একটা করে ইলেকট্রন গ্রহণ করে তাহলে সেই ইলেকট্রনগুলো গৃহীত হয়ে যায়, আবার তার অষ্টক পূরণ হয়ে যাচ্ছে। সুতরাং দুইটা ক্লোরিন দুইটা ইলেকট্রন গ্রহণ করবে আর ক্যালসিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করবে। তার মানে যেহেতু ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে এই বন্ধনটা তৈরি হবে, সুতরাং এখন আমরা ফাইনালি বলতে পারি ক্যালসিয়াম ক্লোরাইড যৌগটা একটা আয়নিক যৌগ। তাহলে প্রথমে আমি নির্ধারণ করে ফেলবো যে এ এবং বি কোন টাইপের বন্ধন। প্রথমে আমি লিখে ফেলবো যে এ বন্ধনটা হলো একটা সমযোজী বন্ধন, বি বন্ধনটা হলো একটা আয়নিক বন্ধন, আর ক্যালসিয়াম ক্লোরাইড একটা ধাতু এবং অধাতুর মাধ্যমে তৈরি হইতেছে। ক্যালসিয়াম দুটো ইলেকট্রন ত্যাগ করলে তার অষ্টক পূরণ হয়, আর দুইটা ক্লোরিন যদি একটা একটা করে ইলেকট্রন গ্রহণ করে তাহলে তার অষ্টক পূরণ হয়। সুতরাং ক্যালসিয়াম ক্লোরাইড যৌগটা হলো একটা আয়নিক যৌগ। এখন আয়নিক যৌগটা যে এটা বিশ্লেষণ করার ক্ষেত্রে আমরা কি করব, ক্যালসিয়াম ক্লোরাইডের ডায়াগ্রাম সহ এঁকে দিব। একবার ক্যালসিয়াম লিখে এখানে দুইটা ইলেকট্রন দিবা, তারপর 1 2 3 4 5 6 7 8টা লিখলা, তারপর 1 2 3 4 5 6 7 8, এরপর আর দুইটা, ঠিক আছে। আর ক্লোরিন লিখলা 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, এখান থেকে এখানে আসবে। এটাও আসবে দুইটা ক্লোরিন যখন থাকবে, দুইটা ক্লোরিন যখন থাকবে তখন এখানে আসবে। মানে এখান থেকে ক্যালসিয়াম প্লাস হবে, 2 প্লাস হবে, আর এখান থেকে 2Cl মাইনাস হবে। তারপরে এরা দুজন যুক্ত হয়ে ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি করবে, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয়ে ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি করবে। তাহলে এইভাবে আমরা ডায়াগ্রাম এঁকে একবারে দিয়ে দিব, তাহলে ফুল মার্কস পাবো। তাহলে আমার মনে হয় এই প্রশ্নটা এই উদ্দীপকের আন্ডারে যে দুইটা প্রশ্ন ছিল সেটা কোনোভাবে কঠিন ছিল না, সহজ। প্রথমটার মধ্যে আমরা সমযোজী যৌগের বৈশিষ্ট্য লিখছি, তারপর দ্বিতীয়টার মধ্যে আমরা একটা যৌগ দিয়ে দিচ্ছি, সেটা নির্ধারণ করছি এটা কি আয়নিক যৌগ না সমযোজী যৌগ। এবার দেখো আজকের দিনের 2 নম্বর প্রশ্ন। এখানে x এবং y দুটি মৌল দেওয়া আছে। গ নম্বর প্রশ্নে বলা হচ্ছে x ও y দ্বারা যৌগ গঠন প্রক্রিয়া ডায়াগ্রাম সহ ব্যাখ্যা করো। আগে দেখতে হবে x এবং y কি। এখানে যে সংখ্যা লেখা থাকে এটা হলো পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা, এইটুকু আমাদের ধারণা রাখতে হবে। এখানে নিচে যে সংখ্যাটা লেখা থাকে এটাকে বলা হয় পারমাণবিক সংখ্যা। তাহলে পারমাণবিক সংখ্যা যদি 8 হয় তাহলে x মানে হলো অক্সিজেন, আর পারমাণবিক সংখ্যা যদি 1 হয় তাহলে y মানে হলো হাইড্রোজেন। তাহলে এটা যদি অক্সিজেন এবং এটা হাইড্রোজেন হয় তাহলে এই দুটো যারা যৌগ গঠন প্রক্রিয়া, এরা সাধারণত কি যৌগ তৈরি করবে? অক্সিজেন এবং হাইড্রোজেন মিলে সাধারণত কি তৈরি করবে? পানি তৈরি করবে। এই যে পানি, এই পানি ডায়াগ্রাম সহ আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। H2O তৈরি করবে এরা, এটা আমাদের ডায়াগ্রাম সহ ব্যাখ্যা করতে হবে। তাহলে আমরা দুইটা হাইড্রোজেন নিব, হাইড্রোজেনের জন্য আমরা একটা ইলেকট্রন থাকে, এখানে আরেকটা হাইড্রোজেন নিতে পারো, ওদিকেও নেওয়া যেত। আর অক্সিজেন, অক্সিজেনের আমরা জানি ইলেকট্রন হলো 8টা, 1 2 3 4 5 6 7 8। হাইড্রোজেনের এই ইলেকট্রন অক্সিজেনের এই ইলেকট্রনের সাথে এবং হাইড্রোজেনের এই ইলেকট্রন অক্সিজেনের এই ইলেকট্রনের সাথে ইলেকট্রন শেয়ার করবে। এতে করে অক্সিজেনের অষ্টক পূরণ হবে, হাইড্রোজেনেরও দ্বিত্বক পূরণ হবে। এটা আমরা এখানে এইভাবে দেখাইতে পারি, 1 2 3 4 5 6, এখানে একটা এখানে একটা, মানে এই দুটাকে আমরা এবার এইভাবে লিখলাম। এখানে একটা হাইড্রোজেন আসবে, এখানে একটা হাইড্রোজেন আসবে, হাইড্রোজেন তার ইলেকট্রনটাকে এখানে শেয়ার করবে। এগুলো আমরা একটা কাজ করতে পারি, এই অক্সিজেনের গুলো এরকম খালি দিয়ে হাইড্রোজেনের গুলো এরকম ভরাট করে দিলাম, তাহলে পার্থক্য বোঝা যাবে। অক্সিজেনের গুলো খালি,
আর হাইড্রোজেনের গুলো এরকম ভরাট করে দিলাম। তাহলে এটাই কি আমাদের H2O, বা আমরা এভাবে লিখতে পারি, এভাবে লিখব। এখানে বন্ধন কোণ আমরা জানি 100.4 ডিগ্রি। তাহলে এটা হলো আমাদের H2O। এভাবে আমরা ডায়াগ্রাম সহ এটা ব্যাখ্যা করব, উদাহরণ দেব। এর আগে অবশ্যই তোমরা কি করবা, ইলেকট্রন বিন্যাসটা আঁকবা। ফার্স্ট তুমি অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা আঁকবা। ইলেকট্রন বিন্যাসটা লিখলে ব্যাপারটা সহজে বোঝা যায়। হাইড্রোজেন 1 1s1, এই ইলেকট্রন বিন্যাসটা আঁকলে সহজে বোঝা যায় কার কয়টা ইলেকট্রন শেয়ার করার প্রয়োজন। তাহলে H2O যে গঠিত হলো এটা আমি বুঝতে পারলাম। তাহলে এইভাবে আমরা ডায়াগ্রাম সহ এটা ব্যাখ্যা করব। এবার দেখো এই প্রশ্নের, এই উদ্দীপকের আন্ডারে ঘ নাম্বার প্রশ্ন। এখানে বলা হচ্ছে প্রথম মৌল ম্যাগনেসিয়ামের সাথে কিভাবে আবদ্ধ হয় চিত্র সহ দেখাও। প্রথম মৌল মানে হলো অক্সিজেন। অক্সিজেন ম্যাগনেসিয়ামের সাথে কিভাবে আবদ্ধ হবে? তাহলে কি উৎপন্ন হবে? ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে। এখানে ম্যাগনেসিয়ামের যোজনী কত? 2, আর অক্সিজেনের যোজনী হলো 2। তাহলে আর কাটাকাটি গিয়ে যোজনী এক্সচেঞ্জ হয়ে এখন ডিজিট আমাদেরকে লিখতে হবে না, ম্যাগনেসিয়াম অক্সাইড। এখন এটা কিভাবে তৈরি হয় এটা আমাদেরকে চিত্র সহ ব্যাখ্যা করতে বলছে। আমরা একটু দেখি। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন আমরা জানি 12টা, তার মানে 1s2 2s2 2p6, এর পর্যন্ত গেল 10, আর হলো 3s2। আর অক্সিজেনের আমরা জানি 8, তাহলে 1s2 2s2 2p4। আর ম্যাগনেসিয়াম যদি দুইটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে তার অষ্টক পূরণ হয়। আর এটা ধাতু, সাধারণত ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন তৈরি করবে। আর এখানে অক্সিজেন যদি দুইটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে তার অষ্টক পূরণ হয়। তাহলে ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন ত্যাগ করবে, ম্যাগনেসিয়াম তার লাস্ট কক্ষপথের দুটো ইলেকট্রন ছেড়ে দিবে, এই দুটো ইলেকট্রন ছেড়ে দিবে। অক্সিজেন কি করবে? লাস্ট কক্ষপথে সেই ইলেকট্রনগুলোকে গ্রহণ করবে। অক্সিজেন সেই ইলেকট্রনগুলোকে গ্রহণ করবে। তাহলে কি উৎপন্ন হবে? ম্যাগনেসিয়াম 2+ আর হলো অক্সিজেন 2-। মানে এই দুইটা যুক্ত হয়ে কি উৎপন্ন করবে? ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে এইভাবে আমরা ডায়াগ্রাম সহ ইলেকট্রন বিন্যাস সহ উপস্থাপন করব। আমি মনে করি এটাও আজকের যে 3টা প্রশ্ন এর মধ্যে এটাও অনেক সহজ প্রশ্ন। তাহলে তার মানে বোঝা যাচ্ছে পরের প্রশ্নটা একটু কঠিন হবে। পরের প্রশ্নটা আসলে কঠিন না, উদ্দীপকটা একটু কঠিন। দেখো আজকের ক্লাসে সর্বশেষ প্রশ্নে চলে আসলাম। এখানে বলা হচ্ছে এ একটি পদার্থ যার যুয্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস হলো এরকম। n মানে হলো 4। বলা হচ্ছে উদ্দীপকের পদার্থটির কোনো একটি খণ্ড কিভাবে বিদ্যুৎ পরিবহন করে এটা ব্যাখ্যা করতে হবে। এই প্রশ্ন দেখে আমরা বুঝতে পারতেছি এটা হয়তো ধাতুর বিদ্যুৎ পরিবহন করার পদ্ধতি সম্পর্কে আমাদের কাছে জানতে চাচ্ছে। এখন দেখি সত্যি ব্যাপারটা ঠিক আছে কিনা। দেখো আমরা আগে ইলেকট্রন বিন্যাসটার দিকে তাকাই, একটু কেমন লাগতেছে। এখানে ns2 n-1 d10 এরকম দেওয়া আছে। এখানে বলা হচ্ছে n = 4। তো যদি n = 4 হয় তাহলে এখন তুমি লিখো এটা হলো 4s2। n = 4 তাহলে 4s2, n-1 তাহলে 4 এর থেকে 1 বাদ, তার মানে 3d10। এইটুকু যদি বুঝতে পারি তার মানে হলো এটা হলো যুয্যতা স্তর। তাহলে মানে আগে আরো কিছু আছে। আগে কি আছে? 1s2 আছে, 2s2 আছে, 2p6 আছে, 3s2 আছে, 3p6 আছে। এগুলো না হয়ে তো এগুলো আর হইছে না। 4s2 আছে, 3d10 আছে। এখন তুমি ইলেকট্রন হিসাব করে দেখো, এখানে 30টা ইলেকট্রন আছে। 30টা ইলেকট্রন যদি থাকে তাহলে এটা এ মানে কি? আসলে এ হলো জিঙ্ক। তাহলে এটা যদি জিঙ্ক হয়ে থাকে তাহলে জিঙ্ক একটা ধাতু। ধাতু কিভাবে বিদ্যুৎ পরিবহন করে বা একটা ধাতব খণ্ড কিভাবে বিদ্যুৎ পরিবহন করে এটা আমরা লেকচারের সময় আলোচনা করছি কিভাবে। তাহলে তুমি এখন জিঙ্কের একটা খণ্ড এঁকে ফেলে এভাবে। জিঙ্ক, এখানে অনেকগুলো জিঙ্ক আঁকলাম। আচ্ছা, এরপরে জিঙ্ক গুলোর লাস্ট কক্ষপথে পরিবহন করার মতো ইলেকট্রন কোন দুইটা? এই যে এই দুইটা করে ইলেকট্রন আঁকতে পারো তুমি সাথে। কিন্তু এই ইলেকট্রন গুলো কিন্তু কোনো একটা জিঙ্ক ধাতুর আন্ডারে না থেকে
বরং এই সমগ্র ধাতব খণ্ডের মধ্যে এই ইলেকট্রনগুলো প্রবাহিত হতে পারবে। সমগ্র ধাতব খণ্ডের মধ্যে ইলেকট্রনগুলো প্রবাহিত হতে পারবে। ধাতুর বৈশিষ্ট্য এটা, ধাতব বন্ধনের বৈশিষ্ট্যই হলো এরকম। ইলেকট্রনগুলো সর্বশেষ শক্তি স্তরের যে ইলেকট্রনগুলো আছে সেগুলোকে সে এইভাবে তার আওতাধীন না রেখে সমগ্র ধাতব খণ্ডের মধ্যে পরিবহন করার ক্ষমতা দিয়ে দেবে। তাহলে সমগ্র ধাতব খণ্ডের মধ্যে পরিবহন হতে পারবে। ব্যাপারটা অনেকটা এরকম সমুদ্রের ফেনার মতো। সমুদ্রের ফেনা যেরকম সমগ্র সমুদ্রে ভাসমান অবস্থায় থাকে, নিচে পানি থাকে, একই রকম ইলেকট্রনগুলো এই ধাতব খণ্ডের মধ্যে ভাসমান অবস্থায় আছে। এখন যদি এখানে নেগেটিভ মানে নেগেটিভ উচ্চ বিভব তৈরি করা হয় আর এদিকে পজিটিভ নিম্ন বিভব তৈরি করা হয়, তাহলে ইলেকট্রনগুলো প্রবাহিত হবে। এই ইলেকট্রনের প্রবাহ মানে হলো বিদ্যুতের প্রবাহ। বিদ্যুতের প্রবাহের দিকটা প্রচলিত হবে বিপরীত দিকে ধরা হয়। ইলেকট্রনের প্রবাহ মানে হলো বিদ্যুতের প্রবাহ। তাহলে এইভাবে আমরা এই প্রশ্নটার ব্যাখ্যা দিই। এবার এই সর্বশেষ উদ্দীপকের আন্ডারে ঘ নাম্বার প্রশ্নটা বলা হচ্ছে উদ্দীপকের যৌগটির সাথে ক্লোরিন যুক্ত হলে, তার মানে জিঙ্কের সাথে ক্লোরিন যুক্ত হচ্ছে, তাহলে কি যৌগ উৎপন্ন করবে? জিঙ্ক ক্লোরাইড। কারণ জিঙ্কের যোজনী আমরা জানি 2 আর ক্লোরিনের যোজনী হলো 1, তাহলে এক চেঞ্জ করলে এখানে 1 আসলো, এখানে 2 গেল, তাহলে জিঙ্ক ক্লোরাইড উৎপন্ন হচ্ছে। আচ্ছা, যৌগ যুক্ত হলে যে যৌগ গঠিত হয়, জিঙ্ক ক্লোরাইড গঠিত হয়েছে, তার জলীয় দ্রবণের বিদ্যুৎ পরিবাহিতা প্রমাণ কর। মানে এটার জলীয় দ্রবণ যে বিদ্যুৎ পরিবহন করে এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। হ্যাঁ, তাহলে এবার আমরা সোডিয়াম ক্লোরাইডের বিদ্যুৎ পরিবহন ক্ষমতা যেভাবে প্রমাণ করছিলাম এভাবে জিঙ্ক ক্লোরাইডটাও প্রমাণ করব। দেখো, আমরা এরকম একটা পাত্র নিলাম, পাত্রের মধ্যে দুটা ইলেকট্রোড নিলাম, ক্যাথোড আর অ্যানোড। এটা ধরো আমাদের ক্যাথোড, এটা হলো আমাদের অ্যানোড। এখানে আমরা একটা লাইট দিলাম, এখানে আমরা একটা বাল্ব দিলাম, এরপর এখানে যুক্ত করে দিলাম। এটা হলো আমাদের নেগেটিভ প্রান্ত, লম্বাটা থাকে পজিটিভ প্রান্ত, এটুকু তোমরা জানো। এখন লক্ষ্য করো, তাহলে এখানে যদি আমি জিঙ্ক ক্লোরাইড এর জলীয় দ্রবণ দিই, তাহলে জিঙ্ক ক্লোরাইড ভেঙে গিয়ে কি উৎপন্ন করবে? জিঙ্ক 2+ আর ক্লোরিন মাইনাস, এই দুটো আয়ন উৎপন্ন করবে। এখানে জিঙ্ক 2+ আর হলো ক্লোরিন মাইনাস, এই দুটো আয়ন উৎপন্ন করবে। আচ্ছা, এখন জিঙ্ক 2+ এটা যাবে কোথায়? এই তড়িৎ দ্বারে, কারণ এটা নেগেটিভ, আর এই আয়নটা হলো পজিটিভ, এই তড়িৎ দ্বারে পাস হবে। আর এই ক্লোরিন যাবে কোথায়? এই তড়িৎ দ্বারে। এখন এরা এই ক্যাথোডে এবং অ্যানোডে গিয়ে কি ঘটনা করবে এটা আমরা দেখব। এই ক্লোরিনটা অ্যানোডে গিয়ে, ক্লোরিন মাইনাস তো, এটা অ্যানোডে গিয়ে ইলেকট্রন ত্যাগ করবে। ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন পরমাণুতে রূপান্তরিত হবে। তার মানে দেখো, অ্যানোডে বিক্রিয়াটা কি? অ্যানোডে কি ঘটতেছে? অ্যানোডে বিক্রিয়াটা হলো এই ক্লোরিন ইলেকট্রন ত্যাগ করতেছে, কারণ হলো তার এক্সট্রা ইলেকট্রন আছে। এই এক্সট্রা ইলেকট্রনটা সে ত্যাগ করে ক্লোরিন পরমাণুতে রূপান্তরিত হচ্ছে। এরকম অসংখ্য ক্লোরিন পরমাণু উৎপন্ন হবে। ওই অসংখ্য ক্লোরিন পরমাণু থেকে দুইটা করে জোড়া বেঁধে ক্লোরিন অণু তৈরি করবে, মানে ক্লোরিন গ্যাস তৈরি হবে। এখানে বুদবুদ আকারে ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে। আচ্ছা, এবার এই ক্যাথোডে কি বিক্রিয়া হবে এটা আমরা একটু দেখি। উপরে লিখতেছি ক্যাথোডে বিক্রিয়া। ক্যাথোডে যেটা হবে, এই জিঙ্ক 2+ দুটো ইলেকট্রন গ্রহণ করবে। দুটো ইলেকট্রন গ্রহণ করে জিঙ্ক দাসে রূপান্তরিত হবে। তখন এটার চারপাশে জিঙ্কের একটা প্রলেপ তৈরি হবে, জিঙ্ক ধাতুর একটা প্রলেপ তৈরি হবে, কারণ জিঙ্ক আয়নটা এখানে এসে ধাতুতে রূপান্তরিত হচ্ছে। সুতরাং এটার চারপাশে এটার প্রলেপ তৈরি হবে। এখন কথা হলো, এই জিঙ্ক দুটো ইলেকট্রন পেলো কোথায়? দুটো ইলেকট্রন পেলো হলো এই যে ক্লোরিন যে ইলেকট্রন ত্যাগ করছে, সেই ইলেকট্রনগুলো প্রবাহিত হয়ে এখানে চলে আসছে, সেই ইলেকট্রনগুলোকে জিঙ্ক গ্রহণ করতেছে। তার মানে হলো এই ব্যাটারিটা থাকলেও আমি যদি এখানে জিঙ্ক ক্লোরাইড বা এরকম তড়িৎ প্রবাহিত করতে পারে এরকম কারো দ্রবণ না নেই, তাহলে এইখানে যে গ্যাপ তৈরি হবে এর ফলে লাইটটা জ্বলবে না। আর যদি এখানে জিঙ্ক ক্লোরাইড বা এরকম তড়িৎ পরিবহন করে এরকম কাউকে নেই, এর জলীয় দ্রবণ যদি নেই, জলীয় দ্রবণ না নিলে তো আয়নিতই হবে না। জলীয় দ্রবণ না নিলে কিন্তু এরকম আয়ন তৈরি হবে না। ক্যালাস থেকে এরকম আয়ন হয় না, আর ক্যালাসগুলো এরকম বিদ্যুৎ পরিবহন করে না। যেমন ধরো খাবার লবণের ক্যালাস, এটা বিদ্যুৎ পরিবহন করবে না।
কিন্তু এটা যখন পানি দ্রবীভূত করব তখনই বিদ্যুৎ পরিবহন করবে। আচ্ছা, তার মানে জলীয় দ্রবণ নিলে এখানে বিদ্যুৎ পরিবহন করে এই আয়ন দুটা, তখন গ্যাপটা ফিল আপ হয়। এই গ্যাপটা ফিল আপ হলে এই লাইটটা জ্বলবে, কারণ তখন বর্তনীটা তারের লাইনটা পূর্ণ হইল। বর্তনীটা পূর্ণ হলে এই বিদ্যুৎ পরিবহনের কাজটা সম্পন্ন হবে, তখনই লাইটটা জ্বলবে। এখানে চিনির দ্রবণ নিলে লাইটটা জ্বলবে না। এখন আমাদের এই টাইপের বিক্রিয়াগুলো লিখতে যদি প্রবলেম হয়, এটার জন্য একটা ট্রিক্স হলো, তোমার যদি এখানে 2+ থাকে তাহলে তুমি প্লাস দিয়ে দুইটা ইলেকট্রন লিখে ফেলবা, 3+ থাকলে প্লাস দিয়ে তিনটা ইলেকট্রন লিখে ফেলবা। এরকম যত প্লাস থাকবে, প্লাস শুধু প্লাস থাকলে প্লাস দিয়ে একটা ইলেকট্রন লিখবা, আর ওই ধাতুটাকে মানে এখন আয়ন ছাড়া লিখে দিবা, খুব সহজ। আর এখানে মাইনাস যত থাকবে, 3- থাকলে মাইনাস দিয়ে তিনটা ইলেকট্রন লিখবা। এখানে যে চিহ্ন থাকবে এখানে একই চিহ্ন, এখানে যে চিহ্ন থাকবে এখানে একই চিহ্ন, খুবই সহজ। যদি এখানে 4- থাকে তাহলে -4 ইলেকট্রন লিখে ফেলবো। পরে ওই অধাতুটাকে তার ভালো ফর্মে অর্থাৎ আয়ন ছাড়া যেভাবে সেভাবে লিখবা। এরপরে এইখান থেকে ওর যে আয়নি অণুর যে রূপ সেটাতে লিখতে হবে। সাধারণত ক্লোরিন একটা বাস্তব গ্যাস, রিয়েল গ্যাস, এই জন্য একটা দ্বিপরমাণু, দুইটা পরমাণু হিসেবে থাকে। এরকম অসংখ্য বাস্তব গ্যাস আছে, হাইড্রোজেন, অক্সিজেন, তারপর হলো তোমার নাইট্রোজেন, এরা এরকম দ্বিপরমাণু হিসেবে থাকে। এটা অন্য একটা আলোচনা। তার মানে হলো এইভাবে জলীয় দ্রবণগুলো, এই আয়নিক যৌগের জলীয় দ্রবণগুলো বিদ্যুৎ পরিবহন করতে পারে। এই প্রশ্নটা সহ বাকি আরো যে প্রশ্ন, অর্থাৎ এই আগের ভিডিও এবং আজকের ভিডিওতে মোট মিলিয়ে যে 5টা প্রশ্ন, এই সবগুলোই খাতায় উপস্থাপন করে আমার কাছে জমা দিবা। সবাইকে ধন্যবাদ।